ওকে, লসাগুর ব্যবহার। আচ্ছা, এই পাশের এক্সাম্পলটা দেখো, তাহলেই বুঝবা যে কিছু টাইলস টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য বলতে বুঝবো আমরা যেটা বড়, আর প্রস্থ বলতে যেটা ছোট। মনে আছে কি এটা? দৈর্ঘ্য আর প্রস্থ এই বলছিলাম। Yes, sir. ওকে, সো এই বলছে 8 সেন্টিমিটার আর এইদিকে 6 সেন্টিমিটার। আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। হ্যাঁ, এই যে মেঝেতে টাইলস গুলো যেভাবে বসানো থাকে এইভাবে বসিয়ে বসিয়ে একটার পাশে আরেকটা বসাবো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, দেখো টাইলস গুলো যখন বসাই, টাইলস এর সংখ্যা ধরো প্রথমে যে 1 নম্বরে এই যে তোমার হচ্ছে গিয়ে যখন বসালাম, দৈর্ঘ্য কত হচ্ছে 8 আর প্রস্থ কত হচ্ছে বলতো 6। মানে এই যে এইভাবে চিন্তা করো যে এইদিকে কতটুকু গেল 8 সেন্টিমিটার, আর এইদিকে কতটুকু গেল 6 সেন্টিমিটার। তারপর যখন আরেকটা টাইলস ধরো এইভাবে বসাবো, তাহলে ওই যে ওইটা এইদিকে 8 দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য 8 থেকে কত হয়ে যাবে বলতো 16 হয়ে যাবে, কারণ আরেকটা টাইলস আসছে। আরেকটা টাইলস আসলে কি দৈর্ঘ্য 8 বেড়ে যাবে না বলতো? আবার প্রস্থ প্রস্থ 6 থেকে কত হয়ে যাবে 12। একইভাবে দৈর্ঘ্য 8 করে বাড়বে আর প্রস্থ কত করে বাড়বে 6 করে বাড়বে। তাহলে দৈর্ঘ্য 8 করে বাড়লে 8 থেকে 16, 16 থেকে 24, 24 থেকে 32, এইভাবে প্রস্থ 6 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24। এই জিনিসটা তো বুঝতে পারছো নাকি? এখন বলছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য মানে বুঝাচ্ছে, এইটা কি বুঝাচ্ছে? বর্গক্ষেত্র মানে কি বলতো? দৈর্ঘ্য আর প্রস্থ সমান হইতে হবে না? আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম বর্গক্ষেত্র মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ একই সমান কিনা বলো, চারটা বাহুই কি একই সমান হয় কিনা বলো। তার মানে এই যে আমার দৈর্ঘ্য যত হবে প্রস্থ ঠিক ততই হতে হবে। এটা সবচেয়ে কমে গিয়ে কোথায় মিলা যায় দেখো তো, 24-এ মিলা যায় না? তাহলে আমাদের এমন একটা বর্গক্ষেত্র এখান থেকে হবে যেটা সবচেয়ে ছোট, মানে এক বাহুটা হচ্ছে সবচেয়ে ছোট হবে, সেটা হচ্ছে 24 সেন্টিমিটারের। তার মানে এরকম একটা বর্গক্ষেত্র হবে যেটার প্রত্যেকটা বাহুই হচ্ছে 24 সেন্টিমিটার করে। 24, 24, 24, মানে চারদিকে 24। তার মানে এক বাহুর দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। এটা কি বোঝা গেছে সবাই? একটু মনোযোগ দিয়ে বলো তো, মানে না বুঝলে আমাকে এখন জিজ্ঞেস করো। মানে ব্যাপারটা হচ্ছে একটা করে আমি টাইলস নিয়ে নিয়ে বসে চেক করব যে কখন একটা বর্গক্ষেত্র তৈরি হয়। তুমি যদি চিন্তা করো র্যান্ডমলি চেক করো, আমি আরো একটু মানে সহজভাবে এখানে বুঝাই, দেখো র্যান্ডমলি চেক করো। তুমি চিন্তা করলে যে এইটুকু নিয়ে বর্গক্ষেত্র হয় নাকি চেক করবা, এই যে এইটুকু নিয়ে, ঠিক আছে? তাহলে এইটুকু নিয়ে যখন তুমি চেক করবা, এইদিকে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য এইটুকু 8 সেন্টিমিটার গেলে আরো 8 সেন্টিমিটার, তার মানে এখানে মোট কতটুকু আছে বলতো? কত সেন্টিমিটার আছে? 8 আর 8-এ 16। আর এইদিকে 6 আর 6 কত আছে? 12। 16 আর 12 কি সমান হয়েছে? না। তাহলে কি বর্গ বর্গ কি হয়েছে বলো? হয় নাই, হয় নাই কিন্তু। এই জন্য কখন বর্গ হবে? একমাত্র তখনই বর্গ হবে যখন তুমি এইদিকে ধরো এই যে 3টা নিবা আর এইদিকে হচ্ছে 4টা নিবা। এইদিকে 1, 2, 3, 4টা নিবা, তখন হচ্ছে বর্গ হবে। কিভাবে হবে দেখো, এইদিকে যদি তুমি 4টা নাও তাহলে 4 আর 8 গুণ করলে কত হয়? 24। মানে 8, 8, 16 আর 8-এ 24, 3টা নিলে 8 আর 8-এ 16 আর 8-এ 24। আর এইদিকে 4টা নিছো, 6 আর 6 12, 12 আর 6 18 আর 6 24। তাহলে 24 আর 24 মিলে গেছে না? তাহলে এখন বর্গক্ষেত্র হয়ে গেছে। তো এটাই জানতে চাচ্ছিল যে কখন গিয়ে সর্বপ্রথম মিলে যাবে এবং একটা বর্গক্ষেত্র বানাইতে পারবো। সেটা কততে হয়েছে বলতো? 24 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হিসাবে তখন হয়েছে। এখন এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা টাইলসের দৈর্ঘ্য কত ছিল 8 আর প্রস্থ কত ছিল 6। আমি এখন তোমরা যদি 8 আর 6 এর লসাগু নাও কত হবে? কেউ কি বলতে পারবে 8 আর 6 এর লসাগু? 24 হবে। সেই 24-এ আমরা এই যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পাইছি না বলতো? ওকে, এবার তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, আর একটা সহজ এক্সাম্পল। ধরো একটা ঘড়ি, ঘড়ি তো আমরা সবাই চিনি।
একটা ঘড়ি হচ্ছে, ঘড়ির নাম হচ্ছে, ধরো এই ঘড়ির নাম হচ্ছে এ ঘড়ি, এটা একটা ঘড়ি। বি নামে আর একটা ঘড়ি আছে, এটাও একটা ঘড়ি, আর সি নামে আর একটা ঘড়ি আছে। এই এ ঘড়ির কাজ হচ্ছে ও ঠিক ঠিক 5 মিনিট পর পর অ্যালার্ম দেয়, আর বি ঘড়িটা ঠিক ঠিক 10 মিনিট পর পর অ্যালার্ম দেয়, আর সি ঘড়িটা ঠিক ঠিক 15 মিনিট পর পর অ্যালার্ম দেয়। কোশ্চেনটা কি বোঝা গেছে? অ্যালার্ম দেয়, অ্যালার্ম অ্যালার্ম হচ্ছে এত মিনিট পর পর অ্যালার্ম। 5 মিনিট পর পর দেয়, এটা 10 মিনিট পর পর দেয়, এটা 15 মিনিট পর পর দেয়। সাপোজ ধরো এখন বাজে হচ্ছে, ধরো বাজে হচ্ছে 4টা। এখন এ ঘড়ির কথা যদি চিন্তা করো, এ ঘড়ি, বি ঘড়ি, সি ঘড়ি। এ ঘড়ি কয়টা অ্যালার্ম দিবে বলো তো? 4টা থেকে শুরু হয়েছে, মানে কাউন্টিং শুরু করছে 4টা থেকে। 4টা 5-এ। ভেরি গুড, সবাই কি বুঝতে পারতেছে? 4টা 5-এ দিবে, ওকে ভেরি গুড। বি ঘড়ি প্রথম অ্যালার্ম কয়টায় দিবে বলো তো? 4টা 10। 4টা 10। সি ঘড়ি প্রথম অ্যালার্মটা 4টা 15। 4টা 15। 4টা 10। 4টা 15। সি ঘড়িটা বলে দিচ্ছি যে 15 মিনিট পর পর দেয়, ওকে। আচ্ছা, এ ঘড়ির সেকেন্ড অ্যালার্মটা কয়টায় হবে বলো তো? এর 4টা 10। 4টা 10, 5 মিনিট পর 4টা 10। পর, 5 মিনিট পর পর। 4টা 10। আর বি ঘড়ির সেকেন্ড অ্যালার্ম হবে 10 মিনিট পর, আগে দিছে কত? 4টা 20। 4টা 20। সি ঘড়ির সেকেন্ড অ্যালার্ম কয়টায় হবে বলো তো? 4টা 30। আচ্ছা, এবার আমি যদি একটা প্রশ্ন বলি যে 3টা ঘড়ি একসাথে অ্যালার্ম দিবে, সেটা কয়টার সময়? এখনো কিন্তু আমরা পাইনি, এখনো কি পাইছি? মানে এইভাবে ক্যালকুলেট করে কি এখনো পাইছি যে 3টা একই টাইমে অ্যালার্ম দিচ্ছে? এরকম কি কোনো সময় এখন পর্যন্ত পেয়েছি বলো তো? তাহলে আমরা সামনে আগাই আর একটু চেষ্টা করি। 4টা 15 দিবে নেক্সট অ্যালার্ম, আর এ ঘড়ির আরেকটা অ্যালার্ম যদি হয় সেটা হবে 4টা 20-এ। বি ঘড়ির আরেকটা অ্যালার্ম যদি হয় সেটা হবে 10 মিনিট পর পর, 4টা 30-এ। এবার দেখো তো, 3টা ঘড়ি একটা টাইমে অ্যালার্ম দেয়, সেম একটা টাইমে, একটা পেয়েছি কিনা, একটা টাইম পাইছি কিনা বলো তো? ইয়েস স্যার, পেয়েছি। এখনো পাইনি, এখনো পাইনি, এখনো পাইনি। এই যে এইটা তো এখনো 4টা 30-এ পৌঁছায়নি। এ ঘড়ি কি 4টা 30 এখনো পৌঁছাইছে? দেখো তো। নো স্যার। 4টা 15-তে এটা দেয়, এটা দেয়, কিন্তু বি তো আবার দেয় না। দেখো, তুমি কি একটা টাইম পাইছো যে 3টা একসাথে বেজে উঠবে? এখন পর্যন্ত কি পাইছো? না স্যার। পাও নাই, কিন্তু এখন পর্যন্ত পাও নাই। তাহলে কি, আর একটু সামনে আগাই। হ্যাঁ, 4টা 25, এরপরে এটার অ্যালার্ম ফাইনালি কত হবে বলতো? 4টা 30। এবার দেখো তো পাইছে কিনা আমরা। ইয়েস স্যার। তাহলে কয়টার সময় 3টা ঘড়ি একসাথে বেজে উঠবে বলতো? কয়টার সময়? 4টা 30। 4টা 30। আমরা কাউন্টিং শুরু করছিলাম কয়টা থেকে? 4টা থেকে। 4টা থেকে স্টার্ট করছিলাম। আমাদের 4টা 30-এ একটা অ্যালার্ম হবে যেটাতে 3টা ঘড়ি একসাথে বেজে উঠবে, এ, বি আর সি, 3টা একসাথে বাজবে। তাহলে কয় মিনিট পরে 3টা ঘড়ি একসাথে বাজলো বলো তো? মানে কাউন্টিং শুরু হওয়ার কয় মিনিট পর পর? কয় মিনিট পর? 30 মিনিট। 30 মিনিট পর। 30 মিনিট পর। এই জিনিসটা আমরা এইভাবে হিসাব করে তো আমরা বের করতে পারবো, তাই না? এটা তো সহজ। এখন আমি যদি প্রশ্ন বলি যে এটা হিসাব নিকাশে এত কঠিন করে না, আমরা সহজেই একবারে বলে দিতে পারবো। কিভাবে বলে দিতে পারবো চিন্তা করো। তোমাদেরকে আমি এখন বললাম যে তোমরা এই যে এ নাম্বার ঘড়ি, এ ঘড়িটা 5 মিনিট পর পর এলাম, তাই বি ঘড়ি 10 মিনিট, সি ঘড়ি 15 মিনিট। তাহলে 5 মিনিট, 10 মিনিট আর 15 মিনিট পর পর হচ্ছে অ্যালার্ম বাজে। এই তিনটার লসাগু কত হবে বলো তো? এই তিনটার লসাগু কত হবে? 30। ভেরি গুড, এটার লসাগু কিন্তু হবে 30। সো এই তার মানে একদম ডিরেক্টলি বলে দিতে পারবো যে 30 মিনিট পর পর এরা একসাথে বাজতে থাকবে। তার মানে 4টায় যদি শুরু করি, 4টা 30-এ একসাথে বাজবে, তারপরে আবার কয়টায় একসাথে বাজবে বলো তো? 5টায়। 5টায়। আবার কয়টায় একসাথে বাজবে তারপরে? 5টা 30। ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি, আমরা লসাগু দিয়ে যেই কাজটা করতে পারি যে একই সাথে রিপিটেশন হয়, মানে একসাথে বারবার ঘটতে থাকে, সেই ঘটনাটা কখন ঘটবে সেটা লসাগুর মাধ্যমে বের করতে পারি। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে যে আমরা বইয়ে একটা এক্সাম্পল দেখলাম যে এখানে কখন বর্গ হবে, অর্থাৎ এই 8 আর 6 কখন এমন ভাবে হবে যে আমি 8কে বাড়াইতে বাড়াইতেও এমন একটা সংখ্যা পাবো, 6কে বাড়াইতে বাড়াইতেও এমন একটা সংখ্যা পাবো, যে দুইটা সংখ্যা সমান হয়ে যাবে। সেটা হচ্ছে 8 আর 6-এর লসাগু। এবং এই উদাহরণটা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার উপরের প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন?
তাহলে চিন্তা করো সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমার একটা বাহুর দৈর্ঘ্য কত হওয়া লাগতেছে বলো তো? 24 24। আর এরকম টাইলস দিয়ে যদি আমি 24 বানাইতে চাই তাহলে ওই টাইলসটার দৈর্ঘ্য কত হইতে হবে বলো তো? দৈর্ঘ্য কত হইতে হবে? 24 হইতে হবে। প্রস্থ কত হইতে হবে? 24 হইতে হবে। এখন দৈর্ঘ্য তো আমার এক একটা টাইলসের এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার করে, তাই না? 8 সেন্টিমিটার করে। তাহলে 8 সেন্টিমিটারের কয়টা টাইলস নিলে 24 হবে বলো তো? এই যে এইদিকে 3টা, তাহলে 3টা, এইদিকে 3টা টাইলস না লাগবে, তাই না? এই যে 1টা 2টা 3টা। আবার দেখো আর আমার এইদিকেও 24 বানাইতে হবে, তাহলে এইদিকেও কিন্তু আমার টাইলস নিতে হবে 6 সেন্টিমিটার করে করে 4টা, অর্থাৎ এই যে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু আমার নিতে হবে, এই পুরো অংশটা নিতে হবে। এর মধ্যে তাহলে কতগুলো টাইলস আছে বলতে পারবা কেউ? 12 ভেরি গুড, 12টা টাইলস আছে। তার মানে যে ওরা এটাই জানতে চাইছে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটা যে বানাইলাম, এই যে এটা একটা বর্গক্ষেত্র, তাই না? এইদিকে 24, এইদিকে 24। এখন দাঁড়াও, এগুলো একটু মুছে দিয়ে একদম ফ্রেশ ভাবে বুঝাই। তার মানে আমার বর্গক্ষেত্র বানানোর জন্য দৈর্ঘ্য প্রস্থ দুইটাই 24 24 রাখা লাগতেছে, 24 24 রাখা লাগতেছে, তাই না? 24 24 রাখা লাগতেছে জন্য, যেহেতু এইদিকেও আমার 24 লাগবে, এইদিকেও আমার 24 লাগবে, এইদিকে 24 রাখার জন্য টাইলস লাগতেছে এই সবগুলা, আবার এইদিকে লাগার জন্য এই যে এইগুলা লাগতেছে। তার মানে আলটিমেটলি আমার এই সবগুলা টাইলস লাগবে। এর মধ্যে তাইলে টাইলস আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, আর এইদিকে 3টা, অর্থাৎ 12টা টাইলস আছে। তার মানে এটার উত্তর হবে 12টি টাইলসের প্রয়োজন। এটা কি আমরা সবাই বুঝছি? Yes, sir. Yes, sir. ঠিক আছে, চলো আমরা 2 নম্বরে যাই। 2টি ঘন্টা আছে, এটা আমি অলরেডি তোমাদের করাইছি। দেখো তো, আমাকে উত্তর দাও তো, মানে যে কেউ উত্তর দিতে পারো যে কোনো সময়। আমি অলরেডি তোমাদেরকে এই টাইপের একটা ম্যাথ বুঝাইছি কিছু না। Yes, sir. Correct. Admin করাইছেন তো? না, বলো তো কত হবে, কয়টাই হবে পরবর্তীতে? 4 কখন হুম 2টা ঘন্টা আছে, হ্যাঁ। একটা 12 মিনিট পর পর বাজে, এই যে ধরো এ ঘন্টা হচ্ছে 12 মিনিট পর পর বাজে, আর বি ঘন্টা ধরো হচ্ছে 5 মিনিট পর পর বাজে। এটা 12 মিনিট আর এটা 5 মিনিট। Sir, 4টা। এখন 60 মিনিট। 4টায়। 3টায় স্টার্ট হয়েছে, এখন Sir, নেক্সট কয়টা? 4টায়। ভেরি গুড। 4টায়। কেমনে বুঝলাম 4টাই বলো তো আমাকে? 12 আর 5-এর লসাগু কত হয়? 5 12 60 5 12 60 এই 5 12 60 কেন করলা বলো তো? ডিরেক্টলি গুণ করলা কেন? আমাকে এটা বলো, লজিকটা বলো যে কেন গুণ করলে লসাগু। কারণ 5 হলো একটি মৌলিক সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কারণ এই 12 আর 5-এর মধ্যে এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, এই কারণে গুণ করলে লসাগু পাওয়া যায়। এরকম এরকম আরেকটা উদাহরণ কি হতে পারে? 7 আর 9 লসাগু কত হবে? ডিরেক্টলি বলে দেওয়া যায়। 7 আর 9 লসাগু কত হবে? ডিরেক্টলি বলো তো। 63 63। কারণ কি? 7 একটা মৌলিক সংখ্যা। তার মানে যদি 2টা সংখ্যার লসাগুর মধ্যে একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে আর চিন্তা করার দরকার নাই, 2টাকে গুণ করে দিলেই লসাগু পাওয়া যায়। তাহলে 60 হচ্ছে আমরা লসাগু পাইছি, তার মানে 60 মিনিট পর পর এরা একসাথে বাজবে। তাহলে 3টাই যদি একসাথে বেজে থাকে, এরপরে কয়টায় বাজবে? 60 মিনিট মানে 1 ঘন্টা। 4টায়, তারপরে 5টায়, তারপরে 6টায়। বোঝা গেছে? Yes, ক্লিয়ার? sir. এগুলা কিন্তু সব বইয়ের উপরে করতেছি, কারণ তোমরা ইজিলি বুঝতেছো। এগুলো কিন্তু নোটে আর পাবা না, মাথায় রেখো, হ্যাঁ। আর কোনো প্রবলেম হলে আমাকে বলবা কিন্তু অবশ্যই। ওকে, একটি বাস স্টেশন থেকে কোম্পানির বাস, কোম্পানির বাস ধরো 15 মিনিট পর পর যায়, আর কোম্পানির বাস আছে, কোম্পানির বাস হচ্ছে 25 মিনিট পর পর ছাড়ে। আচ্ছা, এখন 8:45-এ হচ্ছে 2টা একসাথে মানে কাউন্ট শুরু হয়েছে, 8:45 থেকে এইভাবে শুরু করছে। তাহলে এরপর পুনরায় কয়টার সময় একসাথে ছাড়বে? দেখি এটা একটু আপনারা চেষ্টা করেন তো। সবাই চেষ্টা করে চ্যাট বক্সে আনসার দিবেন, চ্যাট বক্সে আনসার দিবেন। এটা চেষ্টা করে আপনারা চ্যাট বক্সে আনসার দিবেন। 3 নাম্বারটা কি লিখছিল এটা? আচ্ছা, আমি বলি। 3 নাম্বারটা আমি
লিখছি জাস্ট বোঝানোর জন্য যে ক একটা বাস ওইটা হচ্ছে তোমার 15 মিনিট পর পর ছেড়ে যায়, আর খ হচ্ছে কয় মিনিট, 25 মিনিট পর পর ছেড়ে যায়। এখন 8:45-এ যদি দুইটা বাস একবারে ছেড়ে যায় একসাথে, এরপরে কয়টার সময় দুইটা বাস একসাথে ছাড়বে, এটাই প্রশ্ন। আমার লেখার দিকে না তাকালেও হবে, আমার লেখার দিকে না তাকালেও হবে। আপনারা করে একটু চ্যাট বক্সে আমাকে আনসারটা জানান প্লিজ। স্যার হ্যাঁ বলুন। স্যার এই উত্তরটা খালি চ্যাট বক্সে পাঠাবো না? হ্যাঁ হ্যাঁ, শুধু উত্তরটা চ্যাট বক্সে পাঠান, শুধু উত্তর। স্যার আমি পাঠিয়েছি। পাঠিয়েছেন সাইমন? আচ্ছা, ও স্ক্রিন দেখা যাচ্ছে না তার। আচ্ছা, সাইমন আনসার পাঠিয়েছে। উম, আমি হিসাব করে দেখছি ঠিক হয়েছে কিনা। স্যার আমিও পাঠাইছি। ওকে, দেখছি। হুম, আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। কার্ডটা যেন হয়েছে, দাঁড়াও আমি বলি। রাইমুন, ভেরি গুড রাইমুন, জান্নাতুল ফেরদৌস রাইমুন। রাইমুন টাইমটা লিখে দাও, কয়টার সময়, ঠিক আছে? আর সবারটা জানাচ্ছি জানাচ্ছি, হতাশ হয় না। স্যার আমারটা হয় না, আমি পরে এখন করে বুঝছি। আচ্ছা, সমস্যা নেই, না হলে কোনো প্রবলেম নাই, আমি তো বুঝাই দিব। আচ্ছা, তারপরে আর কারোটা রাইট কারেক্ট আনসার পাচ্ছি না। আম, এই যে পাইছি কারেক্ট আনসার, আরো পেয়েছি। আহ, জুনাইরা কারেক্ট আনসার, সদয় কারেক্ট আনসার। ওকে, রাইমন কারেক্ট আনসার, বাট রাইমন হচ্ছে একটু যেটা চাইছি এক্স্যাক্টলি ওটা লেখেন। হ্যাঁ, এবার ঠিক আছে রাইমন, রাইমন ঠিক আছে এবার। Okay. চলো আমি একটু করে দিই এটা, 3 নম্বরটা আমি একটু করে দিই। আচ্ছা, আজান হচ্ছে মনে হয়, তাহলে কষ্ট করে, যার আজান হচ্ছে, হয় আমাদের সবাইকে চুপ থাকতে হবে, না হয় একটু, যার ওখানে আজান হচ্ছে একটু কষ্ট করে তোমার মাইকটা মিউট করে রাখতে পারবে। থ্যাংক ইউ। ওকে, চলো আমরা এটা করি, 3 নম্বরটা করে দিই। তিনজনের মতো পারছে, বাদ বাকিদের ভুল হয়েছে। 3 নম্বরটা, এই যে ধর ক কোম্পানির বাস। আচ্ছা, তোমাদের লিখে লিখেই বুঝিয়ে দিই কিভাবে লিখে লিখে করবা। সো লিখবা, কি দেওয়া আছে, 15 মিনিট পর পর ছাড়ে। ক কোম্পানির বাস হচ্ছে 15 মিনিট পর পর, আর খ কোম্পানি হচ্ছে 25 মিনিট পর পর। এই জন্য তোমরা লিখবা যে 15, 25-এর লসাগুই যত, তত মিনিট পর পর, তত মিনিট পর পর বাস দুটি একসাথে ছেড়ে যায়, ছেড়ে যায়, ঠিক আছে? বাস দুটি একসাথে ছেড়ে যায়। এখন আমরা 15 এবং 25-এর লসাগু বের করবো। 15, 25-এর লসাগু আপনারা আপনাদের সিস্টেমে করবেন। কিভাবে করবেন? খুবই সহজ হিসাব। 15-এর গুণিতক গুলা লিখবো, 15-এর গুণিতক গুলা লিখবো, 15-এর গুণিতক, আর নিচে হচ্ছে 25-এর গুণিতক গুলো লিখবো, তারপরে মিলাবো। 15, 30, 45, তারপরে 60, 75, 90, এইভাবে। আর 25-এরটা যান, 25, 50, 75। দেখুন তো পেয়ে গেছি না লসাগু? 75 লসাগু, লসাগু 75 বোঝা গেছে? তার মানে কি, তার মানে কি 75 মিনিট পর পর একসাথে যাবে, মানে একসাথে ছাড়বে 75 মিনিট পর, অথবা 75 মিনিট, অথবা কি লিখতে পারি আমরা বলতো, 1 ঘন্টা। কত মিনিট? 75 মিনিট মানে কি 1 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট, 15 মিনিট পর, 15 মিনিট পর 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 বাস দুটি একসাথে যাবে। তাহলে যেহেতু আমাদের বলে দিছে যে 8:45-এ একসাথে একবার গেছে, তাহলে এর পরের সময়টা হবে
হবে হচ্ছে 8:45, এর সাথে 1 ঘন্টা 15 মিনিট যোগ করবেন। 1 ঘন্টা 15 মিনিট যোগ করলে এটার সময় হয়ে যাবে হচ্ছে ঠিক ঠিক 10 ঘটিকা, 10টার সময়। তার মানে হচ্ছে 10টার সময় হচ্ছে এর পরের বার একসাথে যাবে, বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, সবাই বুঝতেছি তো নাকি? না বুঝলে কিন্তু বলতে হবে। ম্যাথ আমরা না বুঝে সামনে আগাইতে চাই না। একটা উম, স্যার আপনি যেগুলো এখন লেখাছেন দেখাবেন। আমি ও লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, সরি, দাঁড়াও, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো। বলো, একটা কে যেন কোশ্চেন করতেছিল, নাম হচ্ছে ইয়া, সেতু সেতু মনে হয়। স্যার কারেন্ট চলে গেছিল, আপনি এতক্ষণ যা বুঝেছেন আমি এখন বুঝতে পারিনি, তুমি একটু আবার লাস্ট বুঝাবেন? লাস্ট কখন ছিলা বলো তো, মানে লাস্ট কোন সময় ছিলা? তখন আমি কি পড়াচ্ছিলাম একটু মনে করায় দাও, তাহলে বুঝতে পারবো। মানে তুমি যখন লাস্ট ক্লাসে কানেক্টেড ছিল তখন কোন জায়গায় ছিলাম আমি, মানে আমি কোন টপিকটা বা স্যার কোন রাইটিং জায়গায়? করেছিলেন। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক ও বাহুর আচ্ছা, দৈর্ঘ্য। ও ওইটা বুঝছো, ওইটা বুঝছো। ওইটা বুঝছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ম্যাথ করলাম। এখন তোমার জন্য একটা সাজেশন তো অবশ্যই থাকবে যে তুমি রেকর্ডিংটা দেখবা, তারপরে আমি হালকা সামারি করে বলে দিচ্ছি। আমরা হচ্ছে এই যে বইয়ের এই ম্যাথ গুলা করলাম, তোমার এই যে এখানে যে 2 নাম্বার ম্যাথ আছে আর 3 নাম্বার ম্যাথ আছে, এটা করলাম। এখানে 2 নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখো যে বলা আছে একটা, মানে ঘন্টা ঘন্টা মানে ওই যে রিং যে বেল বাজায়, 12 মিনিট পর পর বেল বাজে, আর একটা হচ্ছে 5 মিনিট পর পর বেল বাজে। এখন দুইটা একসাথে কখন কয় মিনিট পর বেল বেজে উঠবে? দুইটাতে একসাথে, দুইটাই একসাথে কয় মিনিট পর বেল বেজে উঠবে, এইটা বের করার জন্য আমরা সিম্পলি কি করি, এই এই দুইটা জিনিসের লসাগু নেই। দাঁড়াও আমি একটু দেখাই। আর এই 12 আর 5-এর লসাগু নেই, 12 আর 5-এর লসাগু নিলে হয় 60। এই জন্য 60 মিনিট পর আবার একসাথে বেজে উঠবে, যেহেতু এই যে 3টার সময় একসাথে বাজছে একবার, 3টার পরেই 1 ঘন্টা মানে 60 মিনিট, তার মানে 4টার সময় আবার একসাথে বেজে উঠবে। এটা বুঝতে পারছো? সে তো, তোমার নাম কি? জায়ান। জাইয়ান, ওকে জাইয়ান, বুঝতে পারছো কি কনসেপ্টটা? না বুঝলে বলো, তুমি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখবা, মাস্ট রেকর্ডিংটা দেখলে আমি সুন্দর মতো বুঝাইছি। একটা ঘড়ির উদাহরণ দিয়ে, এই যে এখানে দেখো, মানে এই যে ঘড়ির উদাহরণ দিয়ে ঠিক সুন্দর মতো বুঝাইছি। তো তুমি যদি রেকর্ডিংটা একটু কষ্ট করে দেখে নাও, তোমার জন্য খুবই উপকার হবে। ঠিক আছে জাইয়ান, আমাদের ক্লাসের টাইম অনেক সংক্ষিপ্ত, তো মানে মাত্র 40 মিনিট, এই জন্য পুরাটা আবার রিপিট করতেছি না। হ্যাঁ, ঠিক আছে, চলবে তো জাইয়ান? স্যার ওকে, জাইয়ানের মনে নেটওয়ার্কের প্রবলেম, এখনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা একটু গুণনীয়কের কনসেপ্টে যাই, চলেন। গুণনীয়ক, তো আমি একটু বইয়ে যাওয়ার আগে আমি আপনাদের একটু বুঝিয়ে নিয়ে আসি গুণনীয়ক বলতে আমরা কি বুঝবো। সো সবাই একটু মনোযোগ দিন, আপনারা অলরেডি জানেন হয়তো বা, বাট তারপরেও আমি একটু বুঝাই। গুণনীয়ক, তো দেখেন, আমি যদি বলি যে 5-এর ঘরের নামটা লিখি, সাপোজ 5 গুণ 1 সমান 5, 5 গুণ 2 সমান 10, 5 গুণ 3 সমান 15, এগুলো তো আমরা সবাই পারি। এখন কথা হচ্ছে, এই যে 10, 5, 15 এগুলো সমানের এই পাশে আছে। আমি যদি বলি যে 5 কি 5-এর গুণনীয়ক, 5 কি 5-এর গুণনীয়ক, উত্তর হচ্ছে হ্যাঁ। যারা বুঝতেছি না, আমি বুঝাবো কেন গুণনীয়ক আসতেছি। আমি যদি বলি 1 কি 5-এর গুণনীয়ক, উত্তর হচ্ছে হ্যাঁ। আমি যদি বলি 2 কি 10-এর গুণনীয়ক, উত্তর হচ্ছে হ্যাঁ। আমি ইয়েস যদি বলি স্যার। 5 কি 10-এর গুণনীয়ক, উত্তর হচ্ছে হ্যাঁ। ইয়েস স্যার। হ্যাঁ, বলো কোনো কোশ্চেন? যাহারা মনে হয়, যাহারা কিছু বলবা? আচ্ছা, আমি যদি বলি 3 কি 15-এর গুণনীয়ক, উত্তর হচ্ছে হ্যাঁ। যদি বলি 5 কি 15-এর গুণনীয়ক, উত্তর হচ্ছে হ্যাঁ। তার তার মানে খুবই ইন্টারেস্টিং বিষয়, দেখি আপনারা এই লাইনটা বুঝেন কিনা। আমি একটা কঠিন একটা লাইন লিখবো, তার আগে আবার বোঝাচ্ছি। যদি এইভাবে লেখা যায়, সাপোজ সাপোজ আমি যদি এইভাবে লিখতে পারি যে 8 গুণ 10 সমান হচ্ছে 80, তাহলে আমি কি বলতে পারি? 10 ও 80 এর গুণনীয়ক, 8ও কি 80-এর গুণনীয়ক।
বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? Yes, sir. তাহলে আমি যদি লিখি 20 গুণ 3 সমান হচ্ছে 60, তাহলে এখানে 60 এর গুণনীয়ক কাকে কাকে বলতে পারবো বলো তো? 3-কেও আমরা 60-এর গুণনীয়ক বলতে Exactly. পারবো, 30-কেও আমরা 60-এর গুণনীয়ক বলতে এক্স্যাক্টলি, পারবো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি যদি এইভাবে লিখি, সাপোজ যে a ইকুয়াল টু b ইন্টু সি, তাহলে কি বলতে পারবো বলতো? এখানে b এর গুণনীয়ক, আবার c ও কি a এর গুণনীয়ক, এর ব্যাপারটা কি বুঝছো? গুণনীয়ক। হ্যাঁ, তাহলে এখানে a Yes, এর sir. গুণনীয়ক হচ্ছে, এই লাইনটা না বুঝলেও সমস্যা নাই, এবার যারা বুঝতেছো ভেরি গুড। এর গুণনীয়ক হচ্ছে এখানে এই লাইন থেকে বলতে পারি বি এবং সি দুইজনই। যদি আমি এরকম লাইন লিখতাম যে জেড সমান এম গুণ এন, তাহলে কি বলতে পারতাম বলতো? জেড এর গুণনীয়ক হচ্ছে এম আর এন। ভেরি গুড। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের জন্য কোনো দশমিক বা ভগ্নাংশ কিছু নেই, সবগুলোই কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 8 না এইভাবে চলতে থাকবে, মানে 1.5 বা 2.5 বা 30/40 এরকম কিছু তোমাদের আসবে না, বুঝতে পারছো? সবগুলোই পূর্ণ সংখ্যার কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমি যদি এখন, এটা তো বুঝলাম যে এখান থেকে আমরা বলতে পারবো যে সাপোজ আমি বললাম 10 গুণ 60 সমান হচ্ছে 600, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 60 ও 600 এর গুণনীয়ক, 10 ও হচ্ছে 600 এর গুণনীয়ক, এটা বলতে পারবো। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, সো এইবার সরাসরি যদি আমি জিজ্ঞেস করি যে 70 এর গুণনীয়ক 7, এটা সত্য কি, সত্য নাকি মিথ্যা, এটা আমরা যাচাই করতে চাই। কিভাবে যাচাই করতে পারবো? সোজা, খুবই সোজা। এই যে দেখো, হ্যাঁ, 70-কে ভাগ দিব 7 দিয়ে, 70-কে ভাগ দিব 10, তাহলে ভাগশেষ কত থাকে? 0। তার মানে কিন্তু আমরা 70-কে চাইলে এইভাবে লিখতে পারি, 70 সমান 7 গুণ 10 লিখতে পারি না? দেখো তো আমরা যে লজিকটা শিখছি সেই লজিক অনুযায়ী 7 70 এর গুণনীয়ক হচ্ছে কিনা বলো? হচ্ছে। একই সাথে কেউ যদি এটা না করতে চাও, এটাও করতে পারো, যদি করতে চাও এটাও করতে পারো, যে যেটার গুণনীয়ক জানতে চাইছে সেটাকে ভাগ দিবা এই 7 দিয়ে, 7 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা গুণনীয়ক, আদারওয়াইজ গুণনীয়ক না। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো, যদি আমি বলি যে 6 হলো 91 এর গুণনীয়ক, 91 এর গুণনীয়ক, এটা সত্য নাকি মিথ্যা? তাহলে টেস্ট করার জন্য কি করব? 91-কে 6 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে ভাগ দিলে 6 15 90, এক ভাগশেষ থাকে, তাহলে এক যেহেতু ভাগশেষ, তাহলে হচ্ছে গুণনীয়ক না, এটা গুণনীয়ক নয়। বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ওকে, সবাই কি ক্লিয়ার? গুণনীয়কের কনসেপ্টটা ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, ভেরি Yes, গুড। তাহলে চলেন আমরা একটু সামনে আগে। একজন শিক্ষক 8টি কমলা তার শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান, তিনি কতজন শিক্ষার্থীর মধ্যে কমলাগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবেন? এইটা দেখেন, 8টা কমলা যদি ভাগ করে দিতে চাই BTS শিক্ষক, কাপুরটার মাইনে গুনে BTS এর এই ভাইয়া এই ভাই বিটিএস পরে, এখন না, বিটিএস পরে, বিটিএস সরি স্যার আমার না স্যার সরি আমার ছোট ভাইয়ের একটা ও BTS এর নাম লেখা কলম ছিল ও আচ্ছা আমাকে আচ্ছা, ওইটা দেয় লেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী, ঠিক আছে, সমস্যা নেই। দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন আছে এই বইয়ে তোমাদের, যে ধরো আহ মনোযোগ দিও, এটাই লাস্ট আমাদের আজকের টপিক। 8টি কমলা সমান ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে, মানে একজনকে যেই কয়টা দিবে আরেকজনকেও সেই কয়টাই দিতে হবে, সমান ভাগে ভাগ। এটা কত ভাবে করা যায়? আচ্ছা, আমি যদি বলি যে আমি একজনকেই দিব, তাহলে কি আর কোনো ঝামেলা আছে বলতো? একজনকে কয়টা দিয়ে দিতে পারি বলতো? 8টা। তাহলে সমান সংখ্যকই তো পাইছে, মানে একজন আছে ওই 8টা পাইছে। এখন আমি যদি বলি যে 2জনকে দিব, তাহলে তাহলে 4টা। 4টা করে দিতে হবে। এটাও কিন্তু সম্ভব। আবার যদি বলি 3জনকে, কি সম্ভব বলতো? 3জনকে 8টা কমলা সম্ভব না, মানে সমানভাবে সম্ভব না। ওই আমরা কাটাকাটি করতে পারবো না, মানে কমলার মাঝখান দিয়ে কেটে যে দিব ওইসব অপশন নাই, ঠিক আছে? তাহলে এরপরে আমরা দিতে পারবো কয়জনকে বলতো? 4জনকে দিতে পারি। 4জনকে কয়টা করে দিতে হবে তাহলে বলতো? 2টা। তারপরে দিতে পারি 8জনকে, তাহলে 8জনকে যদি দেই তাহলে কয়টা করে দিতে হবে সবাইকে বলতো? এইগুলো উপায় আমরা ভাগাভাগি করতে পারি কিনা বলো? তার মানে এবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, যে এটা একজনকে 8টা দিছি, তার মানে 1 গুণ 8, 8টা কমলা মিলছে না? 8
দুইজনকে 4টা দিছি মানে 2 গুণ 4 8টা কমলা মিলছে তো নাকি মিলতেই হবে মিলতেই হবে 4জনকে 2টা করে দিছি তাহলে 4 গুণ 2 8 আবার 8জনকে 1টা করে দিছি 8 গুণ 1 8 এগুলাই তো এখন এখন একটা জিনিস কি খেয়াল করছো যে এই যে 1 2 মানে একজনকে দুইজনকে 4জনকে 8জনকে অথবা এক একজন কয়টা করে পাইছে 1টি বা 2টি বা 4টি বা 8টি ওই ঘুরে ফিরে কি 1 2 4 8 এই কয়টা জিনিসে আসতেছে কিনা বলো তো বলো এরা কিন্তু আসলে কি 8-এর সবগুলো কি গুণনীয়ক একটা গুণনীয়ক দেখো 8-এর গুণনীয়ক এই কয়টাই আছে এর বেশি কিন্তু আর নাই তার মানে হ্যাঁ 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 তাহলে তার মানে উত্তর কি 8টা কমলা আমরা কয়জনের মধ্যে সমান ভাবে ভাগ করতে পারবো 8-এর গুণনীয়ক যেই কয়টা 8-এর গুণনীয়ক তাহলে কয়টা 4টা এই জন্য 4জনের মধ্যে বুঝা গেছে আমি যদি বলি 6-এর গুণনীয়ক কারা কারা বের করতে পারবো না এক তো হবেই মাস্ট 2 3 6 যদি বলি 10-এর গুণনীয়ক তাহলে এরকম করে নিতে পারো যে প্রথমে 1 থাকবেই আর সর্বোচ্চ হবে 10 এরপরে লিখবা 2 দিয়ে ভাগ যায় 3 দিয়ে যায় না 4 দিয়ে যায় না 5 দিয়ে যায় 6 দিয়ে যায় না 7 দিয়ে যায় না 8 দিয়ে যায় না 9 দিয়ে যায় না 10 দিয়ে যায় তাহলে 1 2 5 10 বোঝা গেছে তাহলে এবার আমাকে বলেন এটা আপনাদের জন্য আজকে লাস্ট কোশ্চেন যে 20টা আপেল কয়জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কত ভাবে স্যার কত ভাবে 10 জনের মধ্যে যাবে মানে কত ভাবে 5 জনের হ্যাঁ মধ্যে যাবে 2 জনের মধ্যে যাবে 1 জনের মধ্যে যাবে 20 জনের মধ্যে যাবে তাহলে কত ভাবে যাই কত ভাবে এক ভাবে যাই স্যার এক ভাবে 2 4 5 ছয় ভাবে 4 5 ছয় 6 ভাবে যাই তাহলে 6 ভাবে ভাগ করা যায় বোঝা গেছে এটা সবাই ওকে আমাদের বইয়ে এই যে এটাই বলছে যে 8-এর গুণনীয়ক সো এই যে এগুলা আপনারা মানে অলরেডি এগুলো আপনাদেরকে শেখানো হয়েছে আপনারা এই যে এগুলার গুণনীয়ক বের করতে পারবেন না 7-এর গুণনীয়ক কি 1 আর 7 আর কিছু নাই কিন্তু 15 হচ্ছে 1 3 5 15 56 ক্ষেত্রে 1 2 হিসাব করবেন 3 দিয়ে ভাগ দিবেন 4 দিয়ে যাবে 5 দিয়ে যাবে না 6 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে 8 দিয়ে যাবে 11 দিয়ে যাবে না 12 দিয়ে যাবে না এইভাবে হিসাব করবেন হিসাব করে লিখবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা নেক্সট ক্লাসে শুরু করব এখান থেকে গসাগু থেকে শুরু করব অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 31 তার মানে আমাদের 30 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত শেষ বুঝা গেছে সবাই ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আর যেটুকু পড়াইলাম আসসালামু আলাইকুম স্যার